দর্শক, সংসদের মুলতবি অধিবেশন আজকে যখন শুরু হলো তখন সেই সংসদে তুমুল হট্টগোলের চিত্র দেখা দিল। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এই হট্টগোল হয়। হট্টগোলের প্রধান ইস্যু ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সাংবিধানিক পরিষদ গঠন, গণভোট। এই ব্যাপারগুলো নিয়ে বিরোধী দল সংসদের রেগুলার কার্যক্রম স্থগিত রেখে আলোচনা করতে চায়। সেখানেই বাদ সাধল সরকারি দল। এটা নিয়ে তুমুল হট্টগোল হলো। স্পিকারের অনুপস্থিতিতে আজকে ডেপুটি স্পিকার কায়সাল কামাল তিনি সভাপতিত্ব করলেন। তিনি সভাপতিত্ব করতে গিয়ে বেশ কিছুটা গুলিয়ে ফেলেছেন, নিজেই নিজেকে মাননীয় স্পিকার বলে ফেলেছেন। এরকম দৃশ্য যেমন দেখেছি, অনভিজ্ঞতা তাকে বেশ জ্বালাতন করেছে। এই ঘটনাবহুল একটা দিন সংসদের পার হলো এবং এই ঘটনাবহুল দিন পার হওয়ার পরে এটা মোটামুটি বোঝা গেল যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সাংবিধানিক পরিষদ গঠনের আদেশ, গণভোটের যে অধ্যাদেশ, এগুলোর পরিণতি কি হতে চলেছে। সংসদের চিফ হুইপ সংসদে যেমন কথা বলেছেন, সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। তার কথাতে আরেকটু স্পষ্ট হয়েছে ব্যাপারগুলো। এদিকে বিরোধী দল থেকে অভিযোগ করা হয়েছে যে সংবিধানের দোহাই দিয়ে সরকারি দল গণভোটকে পাত্তাই দিচ্ছে না। সেখানেই প্রশ্ন আসে, সরকারি দল তো সংবিধানের দোহাই দেবে, সংবিধানই তো মূল চালিকা শক্তি দেশের এবং সংসদের। সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করা কিংবা চাওয়া সেটা তো পুরোটাই অবৈধ, অসাংবিধানিক এবং যেদিনই হোক, এই মানে জীবদ্দশায় হোক আর মৃত্যুর পরে হোক, যেদিনই হোক এই সংবিধান বিরোধী কার্যক্রম করলে সেগুলো আদালতে চ্যালেঞ্জ হলে এই কাজগুলো যারা করেছেন তারাই কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন। সেই রিস্ক নিশ্চয়ই সরকারি দল নেবে না। কি আলোচনা হলো সংসদে আজকে, কি পরিণতি হচ্ছে গণভোট এবং সাংবিধানিক পরিষদ গঠনের কপালে, চলুন একটু জেনে দেখা যাক এই ভিডিওতে। বলছিলাম সংসদে হট্টগোলের কথা। সংসদে সরকারি দল, বিরোধী দলীয় নেতার উত্থাপিত গণভোট, সাংবিধানিক পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন, এই বিশেষ করে সাংবিধানিক পরিষদ গঠন কেন হচ্ছে না এতদিন পর্যন্ত। তারা সাংবিধানিক পরিষদের শপথ নিয়ে বসে আছেন, সরকারি দল শপথ নেয়নি, সাংবিধানিক পরিষদের অধিবেশন ডাকা হচ্ছে না। এই ব্যাপারে এই বিল উত্থাপন করেছেন এবং সরকারি দল থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ৭১ বিধিতে বেসরকারি সংসদ সদস্যদের প্রশ্নোত্তরের পালা যখন চলছে সেগুলোকে স্থগিত করে অন্য আলোচনা ঢুকতে পারে না। এই আলোচনার শেষে অন্য কোনো আলোচনার সূত্রপাত হতে পারে। নতুন স্পিকার মানে ডেপুটি স্পিকার কায়সাল কামাল চৌধুরী তিনি সভাপতিত্ব করেছেন। স্পিকার মেজর হাফিজের স্ত্রী মারা গেছেন, সেই কারণে তিনি সংসদে উপস্থিত হতে পারেননি। নতুন স্পিকারকে আমরা গুলিয়ে ফেলতে দেখেছি, বারবার ভুল করছিলেন তিনি এবং নিজেই নিজেকে ধন্যবাদ মাননীয় স্পিকার বলে ফেলেছেন, এরকমটাও আমরা দেখেছি। এই ব্যাপারগুলো অনভিজ্ঞতার কারণে হয়েছে এবং সংসদের কার্যক্রম দৃঢ় হাতে পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়েছে, এমনটাও দেখেছি। বিরোধী দলের দাবি, সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোট এবং জুলাই সনদকে পাশ কাটিয়ে যেতে চাচ্ছে। নাহিদ ইসলাম কি মন্তব্য করেছেন বেরিয়ে দেখুন আরটিভির এই শিরোনামটা। সেখানে বলা হচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে। সংবিধানের দোহাই দিয়ে বিএনপি অস্বীকার করছে, এই অভিযোগ যখন করা হচ্ছে তখন প্রশ্ন আসে যে বিএনপি তো সংবিধানের দোহাই দেবে। যে কোনো সচেতন মানুষই সংবিধানের কথাই বলবে যে সংবিধান বিরোধী কোনো কিছু করা যাবে না। প্রফেসর ইউনূস সরকার যে গণভোট করেছে সেই গণভোট সংবিধান বিরোধী। সংবিধানে গণভোটের কোনো অপশন নেই। বিশেষ আদেশ জারি করে গণভোট তারা করেছে। সেই গণভোট নিশ্চিত করেই বিএনপি পাশ করবে না, অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। এই ব্যাপারগুলোই মোটা দাগে বোঝা যাচ্ছে। সংসদীয় কমিটির যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকগুলো থেকে যে খবর আসছে তাতে আগের একটা ভিডিওতেই বলেছিলাম যে গণভোট বাতিল হয়ে যাচ্ছে। আজকে সংসদের অধিবেশনে যেমন কথা বলেছেন, সংসদের বাইরেও চিফ হুইপ তিনি কথা বলেছেন। তিনি সাংবাদিকদের এই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই ব্যাপারগুলো নিয়ে যে কথা বলেছেন তাতে খুব একটা পরিষ্কার করে বলেননি কিংবা বলতে পারেননি। তার মানে একটাই দাঁড়ায়, সেটা হচ্ছে যে বিএনপি কোনোভাবেই সংবিধান বিরোধী কোনো কিছু সংসদে পাশ করবে না। তিনি বলেছেন যে যে কোনো কিছুই সংসদে উত্থাপিত হতে পারে, উত্থাপন যে কেউ করতে পারেন, উত্থাপিত হবে।
সংসদে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত হবে। চিফ হুইপ বারবার এই কথা বলেছেন। তার মানে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত হবে, এর মিনিং একটাই দাঁড়ায়, বিএনপি এটা পক্ষে দাঁড়াবে না, সুতরাং এগুলো বাতিল হয়ে যাচ্ছে। এবং বিরোধী দলও বুঝতে পেরেছে যে বিএনপি এগুলো পাশ করবে না, সংবিধান বিরোধী যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো বিএনপি পাশ করবে না। আজকে এই কারণেই সংসদে বিরোধী দলের নেতা চিফ হুইপ নাহিদ ইসলাম তারা বেশ শোরগোল করার চেষ্টা করেছেন, কিন্তু খুব একটা কাজে দেয়নি। বিভিন্ন বিধির কথা বলেছেন, ৬২ বিধির কথা বলেছেন, কিন্তু চিফ হুইপ তিনি বারবার বলেছেন যে বেসরকারি সংসদ সদস্যদের যে ৭১ বিধিতে প্রশ্নোত্তর পালা, সেই অধিকার ক্ষুণ্ণ করে সেগুলো যদি বাদ দিয়ে অন্য আলোচনা ঢোকানো যায় তাহলে ভবিষ্যতে এটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, খারাপ নজির হিসেবে তৈরি হবে, যে কেউ এই সুযোগ ভবিষ্যতে নিতে চাইবে। সংসদের উত্তেজনার আজকে রেজাল্ট একটাই মনে হচ্ছে, সেটা হচ্ছে যে বিরোধী দল বুঝে গেছে গণভোট বাতিল হয়ে যাচ্ছে এবং সাংবিধানিক পরিষদ এই ব্যাপারগুলো বাতিল হয়ে যাচ্ছে। প্রফেসর ইউনূস এবং ডক্টর আলী রিয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ হিসেবে, যাকে প্রফেসর ইউনূস বিদেশ থেকে এই বিদেশি নাগরিককে ভাড়া করে নিয়ে এসেছিলেন, তিনি তার মেটিকুলাস ডিজাইনে সংবিধান বিরোধী যা যা করার চেষ্টা করেছেন সেগুলো টিকছে না বলেই এই হট্টগোল শুরু হয়েছে। এই হট্টগোল যখন আমরা দেখছি তখন একটি নিউজ ইত্তেফাকের একটা ফটোকার্ড দেখে নিন। সেখানে আলোকচিত্রী শহীদুল আলম তিনি মন্তব্য করছেন, তিনি বলছেন জনগণের রায়ে গদিতে বসে গণভোটের রায়কে মানতে টালবাহানা কেন? টালবাহানা কেন এই প্রশ্ন তিনি করেছেন। এই প্রশ্নেরও ওই একই উত্তর, টালবাহানা এই কারণেই যে গণভোটটা সংবিধান বিরোধী, সংবিধানের বাইরে গিয়ে করা হয়েছে, সংবিধান মানা হয়নি। আর সংবিধানের বাইরে গিয়ে করা কোনো কিছু যদি বিএনপি মেনে নেয় তাহলে ভবিষ্যতে বিএনপিকেও কাঠগড়ায় দাঁড়া হতে পারে। এই ধারণা কিংবা এই বাস্তবতা বিএনপি খুব ভালোভাবে বোঝে বলে এই ব্যাপারগুলো বিএনপি সায় দিচ্ছে না। সংসদের ভেতরে বাইরে সবখানেই ব্যাপারটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। বিরোধী দল হয়তোবা সংসদে না পেরে এরপরে রাজপথের আন্দোলনের ডাক দিতে পারে খুব শীঘ্রই, সেরকম দৃশ্যও আমরা দেখতে পারি। তবে আজকের যে দৃশ্য সংসদে দেখা গেল তাতে স্পষ্ট করে বোঝা গেল, এবং আরেকটি খবর গণমাধ্যম দিচ্ছে, আজকে রাতেই ১৩৩টি অধ্যাদেশ, যেটা প্রফেসর ইউনূসের আমলে জারি করা অধ্যাদেশ, সেই অধ্যাদেশের ব্যাপারে একটা ফয়সালা হয়ে যাওয়ার কথা। অর্থাৎ কোন অধ্যাদেশ সংসদে পাশ করবে বিএনপি, কোন অধ্যাদেশ পাশ করবে না, এর লিস্ট চূড়ান্ত হয়ে যাবে আজকের রাতেই। সুতরাং এই গণভোটের বাস্তবতা যে বাতিল হয়ে যাচ্ছে সেটাও সম্ভবত আজ রাতেই সিদ্ধান্ত ফাইনাল করে ফেলছে বিএনপি। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে কি জানিয়ে লিখতে পারেন। কি অদ্ভুত একটা দাবি, ৭২-এর সংবিধান চায় না জেনজিরা, সংসদে হান্নান মাসুদ। জেনজিরা চায় না, এটা এই পরিসংখ্যানটা কোথা থেকে পাইল? হান্নান মাসুদ যে জিতলো, কার ভোটে জিতলো? এনসিপির, শুধু হান্নান মাসুদ না, এনসিপির যারা সবাই জিতলো, কার ভোটে জিতলো? এটি কি এনসিপির ভোট নাকি জামাতের ভোট? তারা জোট করেছে। তারা কিভাবে বলে যে জেনজিরা চায় না? নিজেরাই যেখানে জামাতের ভোট দিয়ে নির্বাচিত হয়েছে, সেখানে ৭২-এর মতন সংবিধান তারা চায় না। জেনজিরা মানে কি? আমি একজন তরুণ বলে কি আমি বলবো যে পুরো তরুণ সমাজ যায় না? এর ভিত্তিটা কি? দেখেন কত স্ববিরোধিতা। তারা বলতেছে যে হান্নান মাসুদ বলতেছে জেনজিরা কি চায়? তারা এটাই চায়, প্রথম কথা হলো যে তারা বলছে যে আপনি যদি বলেন জেনজিরা কি চায়, তারা ৭২-এর সংবিধান আর চায় না। আপনি যদি বলেন জেনজিরা কি চায়, তারা এটাই চায় স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নিয়ে তারা কেন ভোটাধিকার পায়নি তার জবাব চায়। আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা নতুন পতাকা, মানচিত্র, সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষ ৭১-এর রক্ত দিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা কি নিরাপদ বাংলাদেশ চেয়েছি? সেটা তো পাইনি। এটার সাথে ৭২-এর সংবিধানের কি সম্পর্ক? খেয়াল করেন,
ওই যে ওই ঘটনা, কোন ঘটনা? মারা গেল ওসমান হাদি। ওসমান হাদি মারা গেল, আর পুড়ল প্রথম আলো ডেইলি স্টার ভবন। খেয়াল করেন, মনে হবে যেন দুইটা আলাদা, কিন্তু আসলে দুইটা আলাদা না, এক। কারণ এদের চিন্তা চেতনা ওই ওসমান হাদির ওই বিক্ষোভটাকে কাজে লাগায়, তারা প্রথম আলো ডেইলি স্টার পুড়ায় দেয়। তো এইরকম এরা বলে যে আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা নতুন পতাকা, মানচিত্র, সীমানা পেয়েছি, আমাদের পূর্বপুরুষ ৭১ রক্ত দিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা নিরাপদ বাংলাদেশ পেয়েছি, সেটা তো পাইনি। তাহলে আমরা রক্ত দিলাম, এটা বৃথা গেছে, এই স্বাধীন মানচিত্র, সীমানা এগুলি দিয়ে কি হবে? সুতরাং আমাদের ওই পেছনে মানে ফিরে যাওয়াটাই ভালো, তাই তো? কারণ এর সাথে তো ৭২-এর সংবিধানটা কি, ৭২-এর সংবিধান কি বলছে যে নিরাপদ বাংলাদেশ হবে না? ৭২-এর সংবিধান কি বলছে যে এই কি বলে স্বৈরতন্ত্র থাকবে না, ভোটাধিকার থাকবে না? ৭২-এর সংবিধানে কোথাও লেখা আছে যে মানে ভোটাধিকার থাকবে না? এখন শাসক গোষ্ঠী যদি ভুল করে, তার ভুলের দায় ৭২-এর সংবিধান নেবে কেন বলেন? মুক্তিযোদ্ধারা যদি ভুল করে এখন, তাহলে সেই জন্য কি স্বাধীনতা খারাপ? মুক্তিযোদ্ধারা যেহেতু ভুল করছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে আওয়ামী লীগ, সুতরাং স্বাধীনতা খারাপ, স্বাধীনতা ভুল, এটা কোনো ব্যাখ্যা হলো? মানে তাদের যদি ঘুরে ফিরে ওই একটাই কথা, জামাত যে কথাটা বলতে পারে না সেই কথাটা তারা বলতেছে, ৭২-এর সংবিধান তুলে দাও। ৭২-এর সংবিধান তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীন বাংলাদেশের মধ্য দিয়ে তার একটা বিধান তৈরি হয়েছে, সেই বিধানটা পরিবর্তিত হবে, কিন্তু মূল কাঠামোটা তো থাকতে হবে। আমি ৭২-এর সংবিধানই চাই না, তাহলে কোনটা চাই? একটা সংবিধান আমি যদি মানে বাতিল করি, তাহলে তার সাথে জড়িত মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, তার যে নির্যাসটা থাকে, যে স্বাধীনতা পরবর্তী সময়ের মূল ঘোষণা, মূল বিধান, সেই বিধান কি থাকে? থাকে না। আসলে তারা আঘাত করতে চায় ওই একটা জায়গায়। এই জন্য জামাত তার নানান ফ্রন্ট দিয়ে এই কথাগুলো বলায়, তারা একটু চুপ মেরে বসে থাকে যে ওরা বলুক, তারপরে আমরা বলবো হ্যাঁ ওই যে জেনজিরা যা বলছে, ওরা যা বলছে ঠিক আছে, এই অনুযায়ী চলা উচিত। এই হচ্ছে কৌশল নিছে, নানা ফ্রন্টে খেলতেছে। ঘুরে ফিরে ৭২-এর সংবিধান কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তাদেরই। একবারও আলোচনা করে না যে এই একটা গণ অভ্যুত্থানের পর সাংবিধানিক শাসনে যা যে উচিত ছিল সেটা বলে না, সংস্কারের কথা বলে। সংস্কারের কিসের সংস্কার? সংস্কার যদি করতেই হয় সেটা তো করবে সংসদের এখন যে বিভিন্ন কমিটি আছে তারা করবে। আউট অফ পার্লামেন্ট কিসের সংস্কার? কিসের? এটা কি কোনো মানে কোন সাংবিধানিক ব্যবস্থা হয় কোনোদিন যে পার্লামেন্টের বাইরে আমি নানা রকম কমিশন কমিটি করে দিয়ে চাপাই দেব পার্লামেন্টের উপর, সেই অনুযায়ী পার্লামেন্ট চলবে? ৭২-এর সংবিধানটা কি সমস্যাটা করলো? এখন ৭২-এর সংবিধান খারাপ, কারণ ওই যে আমরা স্বাধীনতা পাইছি, সীমানা পাইছি, পতাকা পাইছি, এটা দিয়ে তো কিছুই হয়নি, সুতরাং এই পুরোটাই ভুল, এটা প্রমাণ করতে চায় তারা। এই জন্য বারবার ৭২-এর সংবিধান নিয়ে তাদের টানা হেঁচড়া, তাদের মাথা ব্যথার কারণ।